আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, 5 আগস্ট বাংলাদেশের আপামর ছাত্র জনতা বিপ্লব ঘটান। হাসিনা সরকার সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন। কয়েকদিন পরেই সেনাবাহিনী ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা প্রদান করেন। ডক্টর ইউনূস এমন একটি সময়ে বাংলাদেশের ক্ষমতা হাতে তুলে নিলেন, কাঁধে তুলে নিলেন, যে সময়টা বাংলাদেশের জন্য ক্রান্তিকালীন সময়, বাংলাদেশের জন্য বিশৃঙ্খলার সময়। কি ঘটতে যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে, কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের সাথে? মহা সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি। ডক্টর ইউনূস কি এই অবস্থায় টিকে থাকতে পারবেন? চলুন বিস্তারিত আলোচনা করি। চরম ক্রান্তিকালীন সময়, চরম মহা সংকটের সময় ডক্টর ইউনূস কি এগুলো চাপ মোকাবেলা করে টিকে থাকতে পারবে? দর্শক, 1 নম্বর হচ্ছে জাতিসংঘ থেকে ডক্টর ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি, তার পদত্যাগের কোনো লিখিত প্রমাণ কারো কাছে নেই। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূসকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে না, তাকে সেখানে আমন্ত্রণ করা হবে না, যেতে দেওয়া হবে না। চীন, রাশিয়া, ভারত সহ আরো কিছু দেশ এর পক্ষে কথা বলেছে এবং তারা হাসিনাকেই বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করছে। হাসিনা পদত্যাগের কোনো প্রমাণপত্র, কাগজপত্র কিন্তু তারা এখনো দেখতে পায়নি। স্বয়ং রাশিয়া কিন্তু জাতিসংঘের কাছে হাসিনা পদত্যাগের বৈধ প্রমাণপত্র চেয়ে বসেছেন। সুতরাং ইউনূস সরকার যে মোটামুটি একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন, সেটা কিন্তু বলা যায়। নাম্বার 2, যে কোনো মুহূর্তে দেশে ফিরে আসতে পারেন শেখ হাসিনা। এর জন্য জাতিসংঘ, চীন, রাশিয়া এবং ভারত এবং তার মিত্ররা কিন্তু উঠে পড়ে লেগেছে। ভারত কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশের বিশৃঙ্খলা ঘটাতে এবং যে কোনো উপায়ে, যে কোনো ভাবে হাসিনা সরকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে একদম উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পারবেন ভারতের এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে? ইউনূস সরকারকে যেসব চাপ মোকাবেলা করতে হবে, তার মধ্যে 3 নম্বরে অবস্থান করছে দেশীয় বিভিন্ন রাজনৈতিক দলের চাপ। এদের মধ্যে রয়েছে বিএনপি। তারা চাইবে না ডক্টর ইউনূস সরকার বেশ ভালোভাবে বেশি দিন রাষ্ট্র পরিচালনা করুক। বিএনপি চাইবে তারাই ক্ষমতায় আসছে। জামায়াত ইসলাম তাও চাইবে না। এদিকে চরমনায় শায়েক তিনি কিন্তু সরাসরি বলেই দিয়েছেন যে একজন চোরকে নামিয়ে আরেকজন চোরকে চেয়ারে বসালে কি চুরি বন্ধ হবে? তিনি কিন্তু ডক্টর ইউনূসের দিকে ইঙ্গিত করেই এই কথাটি বলেছেন। সুতরাং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে একটা চাপ, ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা আসার যে চাপ, সেই চাপ মোকাবেলা করা কিন্তু ইউনূসের জন্য কঠিন হয়ে পড়বে। নাম্বার 4, আমদানি রপ্তানি। ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর দেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যার সৃষ্টি হয়। যেমন ইন্ডিয়াতে গ্যাস, ইন্ডিয়াতে ইলিশ মাছ বা বেশ কিছু পণ্য রপ্তানি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। এছাড়া ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে যেহেতু বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে চলেছে, এই মুহূর্তে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু বড় বাধার সৃষ্টি হতে যাচ্ছে। সুতরাং এই ধরনের চাপও কিন্তু মোকাবেলা করতে হবে ডক্টর ইউনূসকে। রাজনীতিতে কতটুকু পাকা, কতটুকু পরিপক্ক ডক্টর ইউনূস? যে ডক্টর ইউনূস 15 থেকে 16 বছর আগে কিন্তু বলেই দিয়েছিলেন তিনি রাজনীতি বোঝেন না, রাজনীতি তার পক্ষে সম্ভব নয়। নাম্বার 5, আদানির পর রাশিয়া কিন্তু বিদ্যুৎ বিভাগে হুমকি দিয়েছেন। আপনারা জানেন আদানি অর্থাৎ ভারতীয় কোম্পানি থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনে নিয়ে আসছেন। বাংলাদেশ কিন্তু সেই বিদ্যুতের টাকা পরিশোধ করতে পারেনি। আদানি তাদের বিদ্যুৎ বন্ধ করে দিতে যাচ্ছে। রাশিয়ার সাথে আপনারা জানেন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা চুক্তি রয়েছে, যেটার কাজ চলছে। রাশিয়া কিন্তু একটা হুমকি দিয়েছেন যে এই ধরনের কাজও কিন্তু তারা বন্ধ করে দিতে পারেন। নাম্বার 6, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি, সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় শত্রু ভারত। এর সাথে যুক্ত হয়েছে চীন, রাশিয়া এবং তাদের মিত্র। তারা নানা দিক থেকে, নানা কৌশলে, নানা বিষয় এবং চতুর্মুখী কিন্তু তারা বাংলাদেশকে এই মুহূর্তে বিপদে ফেলার ষড়যন্ত্রে রয়েছে। তারা হয়তো বাংলাদেশের আভ্যন্তরীণ দিক এবং বহিরাগত দিক, বিভিন্ন দিক থেকে তারা চারদিক থেকে কিন্তু বিপদে ফেলবেন। হতে পারে তারা পার্বত্য চট্টগ্রামে
আরাকান মায়ানমারের আর্মিদের দ্বারা পার্বত্য চট্টগ্রামে উস্কানি দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করবে। ভারত থেকে কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং বাংলাদেশকে নানা দিক থেকে চাপে ফেলবে। নাম্বার 7, সেন্ট মার্টিনস দ্বীপ। যে দ্বীপটি নিয়ে হাসিনা সরকারও কিন্তু একটা মহা সমস্যায় পড়ে গিয়েছিল। দর্শক, সেন্ট মার্টিন দ্বীপ এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে। সেন্ট মার্টিনস দ্বীপ যদি কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে কিন্তু পুরো ভারতীয় উপমহাসাগর, মায়ানমার এবং আশপাশের এলাকা খুব সহজে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই জন্য আমেরিকা, চীন, রাশিয়া, ভারত তারা সবাই কিন্তু চাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশ থেকে তারা যে কোনো ভাবে নিতে এবং পুরো ভারতীয় উপমহাসাগরে রাজত্ব করতে। হাসিনা সরকার এটা নিয়ে বেশ বিব্রতকর, বেশ খারাপ পরিস্থিতি পার করেছে। সুতরাং ডক্টর ইউনূস কি পারবেন সেন্ট মার্টিন দ্বীপকে বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখতে, বৈদেশিক চাপ মোকাবেলা করতে? নাম্বার 8, হিন্দু সংঘাত। আগেই বলেছি ভারত, চায়না, রাশিয়া সব দিক থেকে কিন্তু বাংলাদেশের চাপ সৃষ্টি করতে চাইবে। বিশেষ করে ভারত বাংলাদেশকে চাপে রাখবে, বাংলাদেশের সংঘাত সৃষ্টির জন্য তারা বিভিন্নভাবে কাজ করবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে হিন্দুদের দ্বারা সংঘাত সৃষ্টি করা। তারা হিন্দুদের উস্কানি দেবে, বিভিন্ন আন্দোলন করাবে এবং হিন্দুদের বিদ্রোহী করে তুলবে এবং বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। এই বিশৃঙ্খল পরিবেশ মোকাবেলা করা ডক্টর ইউনূসের জন্য কিন্তু বেশ কঠিন সাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। নাম্বার 8, পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে বসবাস করে কারা? চাকমা, মারমা, কুকি, খুমি, টিপরা, তংচঙ্গা, মুরুত, লুসাই, গারো, সাঁওতাল এরা কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। পার্বত্য চট্টগ্রামে কুকি চীন তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই বা বেশ কয়েক বছর ধরেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে। তারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন রাষ্ট্র করার একটা গোপন ষড়যন্ত্রের ছক আঁকছে। এই মুহূর্তে কিন্তু ভারত বা বৈদেশিক শত্রু, এদিকে মায়ানমারের যুদ্ধ চলছে, তারা সকলে কিন্তু এই কুকি চীনকে উস্কে দিতে পারে, বাংলাদেশের বিরুদ্ধে একটা উস্কানি দিতে পারে, ঝামেলা তৈরি করতে পারে। সুতরাং এই কুকি চীন পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করতে চাইবে এবং সেখানে ভারত কিন্তু সর্বাত্মক চেষ্টা করবে, মায়ানমার কিন্তু চেষ্টা করবে। সুতরাং এই সমস্যাগুলো মোকাবেলা ডক্টর ইউনূস কিভাবে করবেন সেটা প্রশ্নের বিষয়। নাম্বার 9, রোহিঙ্গা ইস্যু। দর্শক, আওয়ামী লীগ সরকার কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল আর কোনোভাবে ফেরত দিতে পারেনি। ডক্টর ইউনূসের কাছে অনেকের আশা থাকবে যে কোনো ভাবে রোহিঙ্গাদের ফেরত দেওয়া, কিন্তু এই মুহূর্তে মায়ানমার আপনারা জানেন চরমভাবে বিশৃঙ্খলা রয়েছে, যুদ্ধ চলছে, গৃহযুদ্ধ চলছে। এই মুহূর্তে কিন্তু রোহিঙ্গাদের ফেরত দেওয়া আদৌ সম্ভব নয়। ইউনূস সরকার এখানে অবশ্যই ব্যর্থ হবেন। নাম্বার 10, বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ মোকাবেলা করা। এটা খুবই স্পষ্ট। ভারত বা বৈদেশিক রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশের বিভিন্ন মতবাদ, বাংলাদেশের ধর্মীয় মতবাদ, বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় দল এর মধ্যে বিভেদ রয়েছে। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করছেন। এদের মধ্যে কিন্তু একটা সংঘাত সৃষ্টি হতে পারে, এদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, বিদেশি শক্তি কিন্তু উস্কানি দিতে পারে এবং বাংলাদেশ যে কোনো মুহূর্তে একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হতে পারে। বাংলাদেশ কিন্তু উশৃঙ্খল হয়ে যেতে পারে। সুতরাং বাংলাদেশকে এই মুহূর্তে খুবই সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশকে ঠান্ডা রাখতে হবে, সকলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। হিন্দুরা আন্দোলন করতে পারে, সংঘাত করতে পারে, বিদ্রোহ করতে পারে, ইসলামিক দলগুলো বিদ্রোহ আন্দোলন করতে পারে, রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারে। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু বেশ কিছু দল তারা মাজার ভাঙতে শুরু করেছে। এটা কারা ভাঙছে? এতদিন মাজার ভাঙা হলো না। আসলে যারা মাজার ভাঙছে এদের উদ্দেশ্য কি? এরা কি ইসলামের জন্য কাজ করছে? তারা যদি মাজার ভাঙতে যায় আইনত ভাবে কাজগুলো করতে হবে, কিন্তু যারা মাজার ভাঙছে এরা বিশৃঙ্খলাকারী নয় তো, এরা উশৃঙ্খলাকারী নয় তো, এরা ভারতের সহকারী চক্র হিসেবে কাজ করছে না তো। সুতরাং এদেরকে মোকাবেলা করা কিন্তু ডক্টর ইউনূসের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে পড়বে। দর্শক, কি ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশে, আর ডক্টর ইউনূস এই সমস্যাগুলো, এই চাপগুলো কিভাবে মোকাবেলা করবেন সেটা কিন্তু দেখার বিষয়।
যদি ডক্টর ইউনূস এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারেন, তাহলে কিন্তু তিনি বাংলাদেশের প্রকৃত বীর এবং বাংলাদেশের যে স্বাধীন, বাংলাদেশের যে স্বৈরাচার বিরোধী বিপ্লব আন্দোলন, বাংলাদেশের যে বিপ্লব, এটা কিন্তু সার্থক হতে চলেছে। আর যদি ডক্টর ইউনূস এগুলো মোকাবেলা করতে না পারে, তবে কি হতে পারে বাংলাদেশে? সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।